শেষ পর্যন্ত সুষমা জেদের কাছে হার মেনে মিরাজ চলে যেতে বাধ্য হয়। সব দিক দিয়েই তো তাকে ভাবতে হবে। তার কথা শুনে তার বাবা মা এসেছেন সুষমাকে দেখতে, কিন্তু তাই বলে তো এই না যে তাদেরকে কোনো রকম অসম্মান হতে দেবে। মিরাজ বাবা মায়ের কথা চিন্তা করে গতদিন ফিরে গেছিল। রোজগার মতো মিরাজ রাতে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকেনি আর। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়, মুখ ফিরিয়ে নিয়েছে। এটাই ভালোবাসা। মনে মনে তাচ্ছিল্য করলো সুষমা। অবশ্য এতে তার কি, সে তো খুশি এখন থেকেই বেঁচে গেছে। অফিসে টুকটাক কাজ করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিল সুষমা, কিন্তু বারবার সেই মিরাজের কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। সম্পূর্ণভাবে লোকটার কাজকর্ম ভুলে থাকা যাচ্ছে না। সুষমা অফিসে ঢুকতেই রিক্তা তাকে হাই দিল, এগিয়ে আসলো তার দিকে। রিক্তার মুখখানা শুকনো লাগছিল খুব। সুষমা তার মলিন মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মুখের উজ্জ্বলতা হারিয়েছে কেমন। রিক্তা সবসময় হাসি খুশি থাকে, তবে আজ কি হয়েছে? গতকাল আসেনি যে? শুধালো রিক্তা। আর বলো না, সে অনেক কথা। আগে তোমার কথা বলো, মুখখানি অমন শুকানো কেন? রিক্তার মুখটা আরো শুকিয়ে গেল। মন খারাপ করে বলল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আজকে একটু সময় হবে? হ্যাঁ, হবে না কেন? আমি অপেক্ষা করব তোমার। এখন কাজ করো। অফিসে গল্প করা উচিত না। রাক্ষস স্যার পছন্দ করে না, জানো তো। মিস সুষমা, রিক্তা, এটা অফিস, আপনাদের আড্ডা হাসাহাসির জায়গা নয়। কাজের বাইরে কথা বলা আমার একদম পছন্দ না। একটা কর্কশ কণ্ঠে দুজনের মিলেই বলল। রিক্তা সুরসুর করে তার জায়গায় গিয়ে বসল। আলিফ শেখ এরশাদ গিয়ে এগিয়ে এলেন। মোস্ট হ্যান্ডসাম এলিজিবল ম্যান। তার গম্ভীর্যের সঙ্গে সঙ্গে কথাবার্তার তেজ সকলকে কাঁপিয়ে দেয়। তার প্রতিটি পদক্ষেপ কাজ হবে একদম নির্ভুল। তির্যক চাহিনি, কথা বলার ধরন এক কথায় নজর কাড়ার মতো। তার মুখের ফিউচার এতটাই নিখুঁত যে কেউ একবার তাকালে সঙ্গে সঙ্গে চোখ ফেরানো দায় হয়ে যাবে। সুষমা বসে কম্পিউটারে ঘাঁটছিল, তার দৃষ্টি কম্পিউটারের নিবন্ধ। আলিফ তার ডেস্কে হাতে বাড়ি দিয়ে মৃদু চেঁচিয়ে বলল, মিস সুষমা, আমি যে আপনাকে অবলোক করছি, দেখতে পাচ্ছেন না? সুষমা নিজের ডেস্কের বসার স্থান থেকে দাঁড়িয়ে মাথা নিচু করে রাখলো। বলল, জি স্যার, বলুন, কিছু বলবেন? কাল অফিস আসেননি কেন? আর আপনার গত কদিনের কাজকর্ম ঠিকঠাক হয়নি। এভাবে কাজ করলে আপনাকে ফায়ার করতে বাধ্য হব। রিমেম্বার মাই ওয়ার্ড। আর প্রেসিডেন্টেশন কমপ্লিট হলে আমাকে দেখিয়ে নিয়ে যাবেন। সুষমার শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো। আলিফ তীব্র রাগে বলল, মুখে কি খিল দিয়েছেন? কথা বের হয় না? আমি এতগুলো কথা বললাম, শুধু মাথা নাড়ালেন। একে তো ভুলভাল প্রেজেন্টেশন প্রজেক্ট করেছে, তারপর আবার নিয়মিত আসেন না অফিসে। সরি স্যার, আসলে আমার বিয়ের সম্বন্ধ এসেছিল, তাই গতকাল আমি আপনার বাড়ির কথা জানতে চাইনি। আমাকে কাজ বুঝিয়ে দেবেন। কাজ কমপ্লিট করা চাই লাঞ্চ টাইমের আগে। আলিফের হুয়াক্কারে কেঁপে উঠল সুষমা। ভেতরে ভেতরে ফুলছে সে। বসের হঠাৎই এমন রেগে যার মানে ধরতে পারল না সে। আলিফ তা অবলোকন করে দেখতেই বলল, ফোঁস করে লাভ নেই। কই না তো স্যার, কোথায় ফোঁস করছি? সুষমার এমন বোকা বোকা প্রশ্নে আলিফের হঠাৎই হাসি পেল, কিন্তু সেটা হলো তার গম্ভীর্যর বাইরের রূপ সামনে আসবে। গম্ভীর্য বজায় রেখে বলল, ভেতরে ভেতরে ফোঁস করলে আপনার নাকের পাটা ফুলে যায় জানেন? আর হ্যাঁ, এখানে কাজ করতে হলে আপনাকে আমার দেওয়া রুলস রেগুলেশন মেনে চলে কাজ করতে হবে। নতুবা সুষমা আলিফকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে বিক্ষিপ্ত গলায় উত্তর দিল, নতুবা চাকরিটা থাকবে না, তাই না তো?
ওকে ফাইন করব না আমি এই চাকরি। আলিফের চোয়াল শক্ত হলো। তার মুখের উপরে এই পর্যন্ত কেউ এভাবে কথা বলেনি, অথচ এই মেয়েটার সাহস দেখে সে অবাক হয়ে গেছে। যেখানে সে প্রায় সবার চোখে আটকায়, তাকে দেখে সুন্দরী মেয়েদের দৃষ্টি আটকে থাকে, সেখানে এই মেয়েটা তার দিকে চোখ তুলে পর্যন্ত দেখে না। বরং সে নিজেই অনেকবার সুষমাকে দেখেছে, বোঝার চেষ্টা করেছে সুষমা তাকে আড়ালে আবডালে দেখে কিনা। সে তীব্র আক্রোশে বলল, ঠিক আছে, রেজিগনেশন লেটারটা সময় মতো পাঠাবেন এই মাসের শেষে। আপনার মতো ইম্পাঙ্কুচুয়াল স্টাফ আমার চাই না। সুষমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আলিফের যাওয়ার পানে। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে সুষমা কড়াভাবে বলে ফেলেছে। অনেক কষ্টে কাজ কমপ্লিট করে লাঞ্চের আগে সুষমা রিক্তার সঙ্গে সুষমা একসাথে ক্যান্টিনে গিয়ে বসলো। রিক্তা মন খারাপ করে বলল, তোমার কি দরকার ছিল সুষমা? স্যারের মুখের উপর বলা যে চাকরি করবে না, এত ভালো পজিশন আর এত ভালো জব তুমি পাবে। জানি তো স্যারের মেজাজ একটু চড়া, শান্তভাবে সরি বলো দিতে। একটা মানুষ এতটা রেজিস্ট্রেশন কিভাবে দিতে পারে? আমরা কি কাজ করি না, এমনি এমনি মাইনে দেন? সবসময় এত কড়াকড়ি আমার ভালো লাগে না। সহ্য করতে না পেরে বলে ফেলেছি। তাছাড়া লোকটা একটা বেয়াদব, একদম ম্যানারলেস, সদরচন নেই বললেই চলে, অসভ্য লোক। হঠাৎই রিক্তা দাঁড়িয়ে সুষমাকে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করেছে। সুষমা ভ্রু কুঞ্চিত করে বলল, হঠাৎই দাঁড়িয়ে পড়ল যে। কি হয়েছে বলো তো? তুমি কি এখানেও ওই লোকটার ভয় করছো? মানুষ রূপে আসতে এক রাক্ষস লোকটা। আমি কি আরেকবার রিপিট করুন মিস সুষমা? কণ্ঠে মালিককে চিনতে পেরে জমে গেল সুষমা। এখনই না আবার সিংহের ন্যায় গর্জে ওঠে। তার মানে রিক্তা এতক্ষণ তাকে ইশারায় এটাই বোঝানোর চেষ্টা করেছিল। সুষমা কাসুমাসু হয়ে ঘরের মুখবয় স্বাভাবিক করে বলল, আসসালামু আলাইকুম স্যার। কিছু বললেন স্যার? আলিফ গলার টাইটা টিলে করে শার্টের হাত ফোল্ড করে এগিয়ে এলো আর একটু। সুষমা ভয়ে জমে গেল একদম। বলল, আপনি এগিয়ে আসছেন কেন? আমি বেয়াদব, অসভ্য, রাক্ষস আমি? আপনার লজ্জা করে না একজন সম্মানিত ব্যক্তির সম্পর্কে এভাবে আড়ালে কন্ডেম করতে? সুষমা চোখ উল্টে বিড়বিড় করল, সম্মানিত লোক না ছাই, ব্যবহারের স্ত্রী দেখলেও তো অসম্মান ছাড়া কিছুই আসে না। কিছু বললেন না স্যার? সরি স্যার। আলিফ গলা স্বর আবারও গম্ভীর করে বলল, আপনার কাজ শেষ হয়েছে? ইয়েস স্যার। ল্যান্স শেষ করে আমার ডেস্কে আসুন, কাজ বুঝিয়ে দেবেন। ওকে স্যার। আলিফ চলে যেতে হাফ ছেড়ে বাঁচল সুষমা। রিক্তার অবস্থা এমন ছিল যে সে পারলে এক লাফে আলিফকে ক্রস করে পালিয়ে যেত। সুষমা ঠিকই বলে, যেন আস্তে একটা রাক্ষস। সুষমা শান্ত হয়ে বসলো, শুধালো, এবার তোমার কথা বলে রিক্তা। কি হয়েছে তোমার? চোখ মুখের কি লাল করেছো দেখেছো? রিক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার হাজবেন্ড শান্তকে ডিভোর্স দিতে চাই। হোয়াট? চমকে ওঠে সুষমা। ঠিকই শুনেছো তুমি। আমি জানতে পেরেছি শান্ত অন্য সম্পর্কে লিপ্ত, যা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তারপর আমি তাকে জিজ্ঞেস করাই আমাকে থাপ্পড় দিয়েছে। তুমি সত্যতা যাচাই করেছো? হ্যাঁ, আমি ধরেছিলাম ওর ফোনে খুবই নোংরা আর বাজে মেসেজ ছিল ওই মেয়েটার সঙ্গে। আমি ভাবতেও পারছি না শান্ত আমাকে এভাবে ঠকাচ্ছিল এতদিন। যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আমাকে ছাড়া। বলতে বলতেই টুকরে কেঁদে উঠল রিক্তা। সুষমা রিক্তার হাত চেপে ধরে শান্ত করার চেষ্টা করলো। সে এই সময়টার পার করে এসেছে, তাই সে জানে এর ব্যথা কতটা। শান্ত কণ্ঠে বলল, রিক্তা শান্ত হও, এখানে সবাই তোমাকে দেখছে।
আমরা আলাদা আলাদাভাবে কথা বলবো এই বিষয়টা নিয়ে। রিল্যাক্স। রিক্তা চোখ মুছে বলল, আমার সঙ্গে এমন কেন করলে? দুনিয়ার সব পুরুষ মানুষ এমন কেন হয়? ঘরে বেউরো কে পরকিয়া করে? ভুল বললে সব পুরুষরা এরকম হয় না। অনেক পুরুষ মানুষ আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত একজন নারীতে আবদ্ধ থেকে আজীবন কাটিয়ে দেয়। এক নারীতে আসক্ত পুরুষ এখনো অহরহ। চরিত্রহীন পুরুষ আর শুদ্ধ পুরুষের মধ্যে পার্থক্য করতে শেখো। বলতে বলতেই সুষমার মিরাজের কথা মনে হলো। লোকটা অফিসের আশেপাশেও আসেনি আজ। রোজ যেখানে দাঁড়িয়ে থাকে সেখানেই জায়গাটা ফাঁকা। রিক্তা বলল, আমি শান্তর সঙ্গে কথা বলেছি এই বিষয়ে। ও আমাকে বলেছে থাকতে হলে এভাবেই থাকতে হবে। মানে ভেবেছো এই বাইরের মেয়ে নিয়ে ফুর্তি করবে, সেসব মেনে নিয়ে আমাকে ওর সঙ্গে থাকতে হবে? তোমার যদি শান্তর সঙ্গে কথা হয়ে থাকে তবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেও। আমার মনে হয় না তোমার এখনো শান্তর সঙ্গে থাকা উচিত। জীবনে আর যাই হোক চরিত্রহীন পুরুষ মানুষকে বিশ্বাস করো না, না হলে জীবনটা আমার মতো হবে। আমার মতো আজীবন পস্তানোর মতো ভুল করো না। সুষমার সঙ্গে বিষয়টা শেয়ার করে রিক্তার কিছুটা হালকা লাগছে। লাঞ্চ টাইম শেষ হতেই ওরা উঠে পড়ল। রিক্তার কথা শুনে সুষমা আর খেতে ইচ্ছা করেনি, তাই খাওয়া হলো না দুজনে একজনেরও। ওরা দুজনে উঠে গিয়ে কাজে লেগে পড়ল। না হলো কখন না জানি আবার রাক্ষস বয়স এসে শাসিয়ে যায়। রোজ রোজ আলিফের যন্ত্রণায় অতিষ্ঠ সুষমা ঠিক করলো এই জবটা সে সত্যি ছেড়ে দেবে। ভেবে নিল নতুন জব অ্যাপ্লাই করে তারপর ছাড়বে জবটা। সুষমা অফিসে গিয়ে নিজে কাজ করছিল। হঠাৎই তার জানালার বাইরে রাস্তায় চোখ গেল। কালো শার্ট পরিহিত আফসা আফসা একজনকে দেখা যাচ্ছে। চমকপ্রদ হয়ে সুষমা নিজের ডেস্ক থেকে বেরিয়ে জানালার দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখল সত্যি মিরাজ দাঁড়িয়ে আছে। সুষমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল অজান্তেই। সেই গিয়ে জানালা কাছ উপরে উঠে দেখে নিশ্চিত হলো এটা আসলেই মিরাজ। মানুষটা কি একই দিনে অনেক শুকিয়ে গেছে। কেমন জীর্ণ শীর্ণ শরীর, এলোমেলো চুল। অসুখ করেছিল কি? তার কি উচিত ছিল একবার খোঁজ নেওয়া? সেদিনের পর মিরাজের মেসেজ আসেনি। মিস সুষমা, কাজ বাদে আপনি জানালার বাইরে কি দেখছেন? সুষমা ভুলে গেছিল তার করা বসের কথা। সে পেছনে ফিরে বলল, আমার জামাই দেখবেন। আলী ভ্রু কুঁচকে বলল, হোয়াট? মস্করা করেন আমার সঙ্গে? ডোন্ট ফরগেট আই অ্যাম ইয়োর বস। তো আমি কি জানালার কাছে যেতে পারি না? কাজ রেখে যেখানে সেখানে যাওয়া রুলসের বাইরে। জানালার কাছে দাঁড়িয়ে জামে দেখা নয়। আমি তো অপ্রয়োজনে যাইনি স্যার, জবাব দিল সুষমা। কাজ ফেলে জানালার কাছে গিয়ে প্রয়োজন আপনার? কফ থুতু ফেলেছিলাম স্যার। যদিও বিন্দু মাত্র সত্যি নয় এই কথাটা, তবুও বলল সুষমা। তাছাড়া এই ঘাড় তেরা গম্ভীর বসের সঙ্গে এভাবেই কথা বলবো? সুষমা এতে যা হবার হবে। সে মানেটা কি? এতটা অপরিষ্কার কেন আপনি? স্যার, কফ থুতু কি আমি অফিসের রুমে ফেলতাম? তাহলে কি সেটা খুব পরিষ্কার এর মতো কাজ হতো? ইয়ার কি কথা? আপনি এমন পচাচ্ছি এমনভাবে বলেছেন যেন জীবনে আপনার নাক দিয়ে কফ সর্দি পড়েনি, সর্দি জ্বর হয়নি। আশ্চর্য! নাকি আপনার নাকের ডগায় রাগে ভরার জন্য জ্বর সর্দি ভয়ে পালিয়ে যেত লেজ গুটিয়ে। আমি আপনার মতো অপরিষ্কার না। আলিফ সুষমার দিকে তাকিয়ে থেকে ইয়াক ইয়াক করে নিজের ক্যাবিনে চলে গেল। একটা মেয়ে এতটা হাইজেনিক কি করে হতে পারে? অফিস শেষে ক্লান্ত শরীরখানা টেনে নিয়ে যাচ্ছিল সুষমা। আজ রিক্তার ছুটি ছিল। রিক্তার বাড়িতে অশান্তি চলছে। এমতো অবস্থায়
অফিসে এসে খিটখিটে বসে পীড়া সহ্য হবে না। তাই সুষমা বলেছিল রিক্তার ছুটি নিতে। রিক্তার ডিভোর্স পেপারে সই করে পাঠিয়ে দিয়েছে তার হাজবেন্ডের বাসায়। ভীষণ ঝুট ঝামেলা পোহাতে হচ্ছে রিক্তাকে। সুষমা রুমালে ঘাম মুছে তাকিয়ে দেখলো মিরাজ তখনও দাঁড়িয়ে আছে। সে স্তব্ধ পায়ে এগিয়ে গিয়ে সরাসরি বলল, আমি তো ভাবলাম আপনি আমার পিছু ছেড়ে দিয়েছেন, তাই এতদিন পর কোথা থেকে উদয় হলেন। সুষমা হাঁটছে, সাথে মিরাজও তার সঙ্গে পা মেলাচ্ছে। অতঃপর সঙ্গে সঙ্গে লিখল, আপনি কতটা নিষ্ঠুর মায়াবী জানেন। সুষমা মেসেজ পড়ে বলল, নিষ্ঠুর আমি আগে বোঝেননি, নিষ্ঠুর হলে না বুঝবে। উপরে উপরে মিথ্যা নিষ্ঠুরতার পরিচয় দিয়ে থাকেন শুধু। নিষ্ঠুর শব্দটা আপনার জন্য আংশিক সত্যি, না আংশিক নয়, ক্ষণিকের জন্য সত্যি। হঠাৎ আপনি সম্বেদন পরনারীকে তো আপনি বলতে হবে। আগে মনে হতো আপনি আমার খুব কাছের একজন, তাই তুমি বলতাম। এখন মনে হয় না, এখন মনে হয় আপনি আমার থেকে আলোক বর্ষ দূরে, ক্রমশ দূরে সরে যাচ্ছেন। বাহ, অনেক কথা শিখিয়েছেন দেখছি। অসুখ করেছিল, হ্যাঁ, সেদিন রোদের ঘন্টার পর ঘন্টা বসে থেকে বেজায় জ্বর চেপে বসছিল শরীরে। জ্বরের কাহিনী আমি বিছানায় ছাড়তে পারিনি, আপনি আমার মিস করেছিলেন। সুষমা হাঁটা থামিয়ে কাষ্ট হেসে বলল, না, আপনাকে মিস করার মতো তো কিছু নেই। মেয়েরা শুকনো হেসে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ, তাই তো কি আমি কেন মিস করব। সুষমা বলতে চাইছিল, যাকে ভুলতেই পারলাম না এক মুহূর্তের জন্য, তাকে কি মিস করতে হয়। দুজনেই নীরবে হাঁটছিল, পাশাপাশি হেঁটে যেতে যেতে বলল, জানেন মিরাজ, আমার প্রত্যন্ত আমাকে কি বলেছিল আমি যদি তাকে ডিভোর্স দিয়ে আমার প্রেমিককে বিয়ে করি তবে নাকি আমি এক বাপের কদানা। খুব বাজেভাবে বলেছিল, কলিজা ছিদ্র করা কথাখানা। আর রাশেদ প্রেমিক বলতে আপনাকেই বুঝিয়েছিল। ওহ, তার মানে এই কারণে তুমি আমার রিকোয়েস্ট করছো, লিখলে মিরাজ। না, আপনি কি আমার প্রেমিক? এই কলঙ্কিত জীবনে আপনার মতো শূদ্র পুরুষকে চড়াতে চায় না। আপনার উচিত এবার নিজেকে নিয়ে ভাবা, অনেক হয়েছে আর নয়। বাবা মার পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করে নিন। আমার সঙ্গে নিজেকে জড়িয়ে নিজের গায়ে দাগ লাগাবেন না, তা সম্ভব না। আমি যদি তোমার কাছে শুদ্ধ পুরুষ হয়ে থাকি তবে জেনে নাও, তোমার সঙ্গে নিজেকে জড়ালো যদি হাজারটা দাগ নিজের চরিত্রে লাগে তবে তাই সই। মেসেজ পড়ে সুষমা বলল, আপনি বৃথা জেদ করেছেন। জেদ নয়, ভালোবাসা বলো। এই ভালোবাসার মৃত্যুর আগ অবধি থাকবে। আপনার এই কথাটি অভ্রান্ত সত্য, কিন্তু কেন আপনার চতুর্থ হয় না? আমার চতুর্থ শুধুই তুমি, তাই অন্য কোনো কথাই কিছু না হয় না। তাহলে আপনি কি করেন? বিয়ে করবেন না? এভাবে হোক ঘুরে ঘুরে বেড়াবেন? অপেক্ষা করব তোমার। আর বিয়ে করে বা লাভ কি? যাকে বিয়ে করবো আমি তো সেই মেয়েটাকে ভালোবাসতে পারবো না। তাহলে মেয়েটার জীবন নষ্ট করে কি লাভ বলো তো? আপনার অপেক্ষা যদি কোনো দিনই না শেষ না হয় তখন কি করবেন? তোমায় ভালোবাসবো অমৃত্যু আজীবন, আর এটাই হবে আমার সার্থকতা। সুষমার ভীষণ কান্না পাচ্ছে। মিরাজকে সে কিভাবে বুঝাবে, সে নিম্রুপায়। তার কোনো উপায় নেই, তাকে কোনোভাবে গ্রহণ করতে পারবে না। হাঁটতে হাঁটতে ওরা ওদের বাড়ির কাছে চলে এলো। ভেতরে যাওয়ার আগে সুষমা এক পলক মিরাজকে দেখে বলল, ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, খেতে চাইনি। মা বোন বৃদ্ধ বাবার দিকে তাকিয়ে হলেও আমাকে সুস্থ থাকতে হয়। এই মানুষগুলার যে আমি ছাড়া আর কেউ নেই। আমার যেমন তুমি ছাড়া কেউ নেই, তেমনি আমি ছাড়া ওরা নিঃসব্য কেউ নেই। আমার কিছু হলে যে ওরা বাঁচবে না। শেষ মেসেজটা মিরাজ নিজের বাড়িতে ঢুকতে ঢুকতে লিখেছিল।
সুষমা ভেবেছিল এই প্রশ্নে সে উত্তর পাবে না। মেসেজ পড়ে হতাশার শ্বাস ফেলে ঘরে গিয়ে ধাম করে শুয়ে চোখ বন্ধ করে রইল। মেরাজ বাবা আমাদের দিকে তাকিয়ে হলেও বিয়েটা করে নাও। আমরা তো তোমার বাবা মা, তোমাকে এভাবে দেখতে কি ভালো লাগে বলো? তাই আমরা ভাবছি তোমার জন্য অত্যন্ত মেয়ে দেখব। আব্বা তোমরা ভাইকে প্লিজ এই বিষয়ে কিছুই বলিও না। ভাইয়া সুষমা আপুকে ছাড়া আর কাউকে মানতে পারবে না। সুষমা 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 এই মেয়েটা তো ওর ভালোবাসার দাম দিচ্ছে না, তবে ওর পিছনে কেন পড়ে আছে? আমাদের কি ইচ্ছা নেই নাতি নাতনির মুখ দেখার? আমরা মরে যাব তবুও কি নাতা নাতির মুখ দেখে যেতে পারবো না? বাবা মায়ের কথা শুনে নির্বিকার স্বভাবে পা চালিয়ে নিজের রুমে চলে গেল মেরাজ। সর্বক্ষণ একটা বিষয়ে কথা বলতে ভালো লাগে না, এই জন্যই তো আমি আপনার ছেলে থেকে দূরে আছি আন্টি। উনি যদি আমাকে বিয়ে করেন তবে কখনোই আপনারা নাতা নাতনির মুখ দেখতে পারবেন না। আমি কখনোই মা হতে পারবো না। সুষমা আপু তুমি এখানে? মেরাজের বোন এগিয়ে এসে শুধালো। হ্যাঁ সেদিন বোধহয় তোমরা এই স্বর্ণের চেইনটা ফেলে এসেছিলে, এটাই নিতে এলাম। আমরা চেইনটা ফেলে আসিনি, তোমার সঙ্গে মেরাজের বিয়েটা পাকাপোক্ত করতেই নিয়ে গেছিলাম, কিন্তু সেটা না হলেও আমার ছেলে ওটা তোমার জন্য রেখে এসেছিল। মেরাজের মা বললেন, উনি কি পাগলামি করেছেন উনি বলুন তো? এই নিন চেইনটা রাখুন, এত দামি জিনিস কেউ রেখে আসে? আজ হঠাৎই মা বলল আপনারা এটা নিয়ে এসেছেন আমার জন্য। যেহেতু আমাদের বিয়েটা হওয়া সম্ভব নয় সেহেতু এটা ফিরিয়ে দিতে এলাম। আপনারা বরং নতুন বউকে নিয়ে দেবেন। সুষমার ফোনের মেসেজ টোন বেজে উঠল। মেয়েদের মেসেজ, এই বাড়িতে অন্য কোনো মেয়ের বউ হয়ে আসবে না সুষমা, তুমি ছাড়া আমার বউ অন্য কেউ হতে পারে না। আর চেইনটা আমি রেখে এসেছি, তুমি আমার না হও কিন্তু আমার দেওয়া জিনিসটা তো নিতেই পারো। সুষমা তাকিয়ে দেখলো মেরাজ দাঁড়িয়ে আছে তার ঘরের দরজার সঙ্গে হেলান দিয়ে। তাকে দেখে হাত নেড়ে হাসলো। তার ঠোঁটে বিন্দুমান সুন্দর হাসিটি সুষমার হৃদয়ে কিসের যেন একটা দোলা দিল। হঠাৎই মনে হলো তার হৃদয়ে নতুন কিছুর সঞ্চয় হচ্ছে, নতুন কিছু অনুভূতির আবির্ভাব হচ্ছে। সেটা যে মেরাজকে ঘিরে তা বুঝতে সময় লাগবে না সুষমা। মনে হলো এই হাসি দেখার অধিকার একমাত্র তার, শুধুই তার, অন্য কারণ না। অন্য কোনো মেয়ের জন্য মেরাজ এভাবে হাসুক সেটা চায় না। তার খুব হিংসে হবে। তাহলে কেন হিংসা হবে? কোনো উপায় পায় না সুষমা। অতীত 50 গজ দূরে কাত হয়ে পড়ে আছে এক তরুণী। একটু আগে জঙ্গলের সামনে রাস্তা ধারে দেখে এসেছিল সুষমা। মেয়েটির মৃত লাশ পেছনে ফেলে এসে সুষমা সেই ধুলো মাখা জঙ্গলে ঘেরা ঢিলার ওপর দিয়ে হেঁটে সামনে এগোতে লাগলো। হঠাৎই সে থেমে গেল। নিঃশব্দে মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল সে। ভয়ে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা চৌকির হয়ে মরুভূমির ন্যায় হয়ে গেছে একদম। তৃষ্ণায় ধুকছে সে লক্ষ্য করলো ধুলোর ওপর বসে কুকাছে একটা বুড়ো। আর জঙ্গলে মাঝ বরাবরই যে মাটির রাস্তাটা, সেই রাস্তার দিক মাঝখানে 100 বছরের একটি মেয়ে। মেয়েটাকে ঘিরে রেখেছে 3 জন টকবাগের জওয়ান। মেয়েটি হাত পা রশিতে বাঁধা, চোখের অশ্রুতে টয়টুম্বুর আখিতে ছেয়ে আছে মুখের আদলখানি। এলোমেলো চুল, ঘাম আর চোখের জলে ভিজে একাকার। হাত পা ছাড়ানো আপ্রাণ চেষ্টা চালানো মেয়েটি। প্রাণের ভয়ে তার চোখ আকুতি। কি নিদারুণ, এভাবে তার প্রাণ ভিক্ষা চাইছে তার চোখ দুটো। সুষমা সহ্য না করতে পেরে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নিল। কোমরের কাছায় রাখা ধারালো ছুরি নিয়ে এগিয়ে যার মধ্যে সেই ধুলো মাখামাখি হয়ে থাকা বুড়োটা তাকে টেনে ছেঁচড়ে একটা ছোট্ট কুঠুরিতে নিয়ে গেল। ভারী জঙ্গলে আড়ালে সেই কুঠুরি
এতটা ছোট যে বসে বসে ভেতরে যেতে হলো সুষমা আর বুড়োকে। বুড়োটা হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে সুষমা আক্রোশে বলল, আমাকে আপনি টেনে কেন আনলে? ওরা ওই মেয়েটির সঙ্গে কেমন করছে জানেন? ওকে মেরে ফেলবে ওরা। বুড়োরা খিটখিট করে হাসলে। বুড়ো হলুদ লালচে দাঁত দেখে সুষমার শরীর শিরশির করে উঠল। এই বুড়োটা আবার মানুষ খেকো নয় তো, তাকে এভাবে টেনে আনার কারণ কি? বুড়ো যা বয়সে তাকে কিছু করতে পারবে না, কিন্তু সে তো এভাবে বসে থাকতে পারবে না এখানে। তাকে বাঁচাতে হবে মেয়েটিকে। তার মেজাজ বিক্ষিপ্ত হলো, ক্ষুব্ধ হয়ে বলল, এখানে একটা নোংরামি হচ্ছে আর আপনি হাসছেন। আমাকে যেতে দিন, আমায় বাঁচাতে হবে মেয়েটিকে। আশ্চর্যজনক হলেও এই মুহূর্তে সুষমার নরম শ্রীগন্ত সুন্দর মুখখানা কঠোর হয়ে গেছে, যে আর ক্ষোভে স্বাভাবিকের চেয়েও একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। অন্ধকারে থেকেও স্পষ্ট দেখতে পেল বুড়োটা। একটু এগোলো বুড়োটা, ভাঙা খড়খড়ে গলায় বলল, এখানে এসব হয়? তুমি এখানে চেয়ে মৃত্যুর দিকে কেন এগিয়ে যাচ্ছ? এখানে এলেই বা কি করে? সুষমা বিরক্ত হলেও বলল, আমার স্বামীকে অনুসরণ করে এদিকে আসছিলাম। তাছাড়া আমার ননদকে পাওয়া যাচ্ছে না। 21-22 বছরের তরুণী, ঠিক এই মেয়েটার মতো। এদিকে আমরা সবাই আমার ননদকে খুঁজতে ব্যস্ত, অথচ আমার স্বামী সন্ধ্যায় কোথায় যে বেরিয়ে আসছিল। আমার কাছে তার হাবভাব স্বাভাবিক লাগেনি। বোনের হারিয়ে যাওয়ার সে একটু চমকালো না, তবে কেমন বিচলিত লাগছিল তাকে। আমি এর আগে কখনোই বাড়ির বাইরে পা রাখিনি। আমার স্বামীকে সন্দেহ হলেও ধরতে পারিনি। আজকে বেরিয়েছি ননদকে খোঁজার বাহানায়। অতঃপর আমার স্বামীকে ওই জঙ্গলের রাস্তায় আসতে দেখি। হঠাৎই সে গায়েব হয়ে যায় আমার সামনে থেকে, আর তারপর আর পাইনি। কিন্তু এদিকে এমন সরু রাস্তা দেখে এগিয়ে আসছিলাম, তখনই একটা মেয়ের মৃতদেহ দেখতে পেলাম। মাটিতে মুখে ধুবড়ে পড়ে আছে। গন্ডগোল আছে বুঝে আমি এগোচ্ছিলাম আর আপনাকে দেখলাম। এরপর তো জানিনি বাকিটা। বুড়ো সবটা শুনে আলতো নিভে যাওয়া স্বরে বলল, তুমি অপেক্ষা করো একটু। বুড়ো একটা ঝুড়ির মতো ব্যাগ থেকে কিছু একটা বের করলো। এরপর আবারও নৈকট্য এসে বলল, এই নাও, আমরা হাতে বানানো নানা রকম পাতা দিয়ে বানানো স্প্রে। চাইলে তুমি সাহায্য করতে পারো মেয়েটিকে। আমি বুড়োর মানুষ, ওদের মতো জোয়াদের সঙ্গে পারবো না। ওরা যখনই আমাকে দেখতো, আমাকে আঘাত করার চেষ্টা চালাতো, তখনই স্প্রে করে পালিয়ে যেতাম। কিন্তু আজকে আশ্চর্য বিষয় হলো, আগে যত মেয়ে এনেছে, মেয়েগুলোকে ওরা আজকের আগে জীবিত আনেনি। এই মেয়েটা এখনো অবধি জীবিত আছে। নিশ্চয় কোনো কারণ আছে, সেজন্য মেয়েটির সঙ্গে এখনো কিছু করেনি। আমি নিশ্চিত কিছু করবেও না। সুষমার মাথা ঘুরতে লাগলো। এতে তো খুনের উৎস কি তবে এরাই? এই 20-20 বছরের মেয়েরা হারিয়ে যাচ্ছিল একমাত্র এই লোকগুলোরই জন্য। এত নিখুঁতভাবে ওরা কাজ করে যে এদের শনাক্ত করা ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল। এত জটিলতার দৃষ্টি হয়েছে পুলিশের কাছে যে ধরা ছোঁয়ার বাইরে সবকিছু। কেসের আগামাথা ধরার চেষ্টাও করতে পারেনি পুলিশের কর্মকর্তারা। সুষমা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে সাহায্য করেছেন কেন? কি উদ্দেশ্য আপনার? কোনো উদ্দেশ্য নেই। সুষমা বিশ্বাস করল না। সে দ্রুত বেরিয়ে আসতে চাইল। লোকটি তার ভাঙা শক্ত খিটখিটে হাতে তার হাত চেপে ধরে স্প্রে এগিয়ে দিল আর বলল, যদি দেখো পরিস্থিতি স্বাভাবিক নেই, তবে সোজা এইখানে চলে আসবে। এই গুপ্ত কুঠুরির খোঁজ এই পর্যন্ত পাইনি। এত বছর এখানে থাকছি, আপনি এখানে থাকেন কেন? আমার এই দিন দুনিয়ায় কেউই নেই। আমাকে আমার আপনার ছেলে এখানে এই জঙ্গলে গহীন ফেলে চলে গেছিল। এরপর থেকে এখানেই থাকা হয়।
সুষমা যেন কোনো কিছুই বিশ্বাস করতে পারছিল না। লোকটার এক একবার এক এক রকম বিবরণ দেওয়ার কথা। তাই সে বলল, এ কারণে হতেই পারে না। আপনি মিথ্যা বলছেন, আপনি তো চাইলেও এখান থেকে চলে যেতে পারেন। জান কি না কেন, রক্তের স্বাদ পেয়েছি। ওদের রক্ত চাই রক্ত। ওরা আমার মেয়েকে খুন করিয়েছিল আমার চোখের সামনে। ওদের রক্ত চাই, আমার রক্ত চাই। এর আগেও অনেকেই শেষ করেছিল, আমি একেবারে আরো শেষ হব। আমি ছাড়ব না ওদের কাউকেই। হঠাৎ অত্যন্ত সিংহ উঠে উঠল বুড়োটা। সুষমা একেবারে যেন আরো অবিশ্বাস্য দৃষ্টিতে চাইল লোকটার দিকে। মনে হচ্ছে বুড়ো কথা বানোয়াট। সে ভিকো সমস্ত হয়ে বলল, তাহলে প্রথমবার মিথ্যা বললেন কেন? আমি এখনো বিশ্বাস করতে পারছি না আপনাকে। আমি মিথ্যা বলি নাই। মেয়ের সঙ্গে পাগল হয়ে যাওয়ার জঙ্গলে ছেড়ে গেছিলাম আমার ছেলে। তবে আমার ছেলে জানতো না আমি এখানে আসতে চাইতাম। মেয়েকে তো বাঁচাতে পারিনি। এদের কারণেই আমার মেয়ে আজ নেই। আমার মেয়েকে বাঁচাতে পারিনি। বাবা হিসেবে অক্ষম আমি। অক্ষম, ওদের ছাড়বো না আমি কিছুতেই। পুরো হাউমাউ করে কাঁদছে। সুষমা ভয়ে গুটিয়ে গিয়ে হাউ মুড়ে বেরালো কুঠুরি থেকে। হাতের টাচ সন্তপর্ণে জ্বালাচ্ছিল আর নেভাচ্ছিল সে। ভয়ে সর্বাঙ্গে কাঁপন সৃষ্টি হলো তার। শরীরের লোম কাটা দিয়ে উঠছিল তার। জীবনে প্রথমবার এমন লোম মহর্ষ ঘটনার সম্মুখীন হতে চলেছে সে। অল্প এগোতেই যেতে সে শুধালো রিনরিনে মেয়েলি সুর। বলেছিল তো যাব না আমি, চড়ার সুরে বলল মেয়েটি। ভীষণ ভীত এবং অধৈর্য দেখাচ্ছিল মেয়েটিকে। সে আড়াল থেকে দেখল মেয়েটির মুখ খুলে দেওয়া হয়েছে, তবে স্পষ্ট দেখা যাচ্ছে না মুখটা। যাচ্ছ তুমি মেয়ে, বছর হুকুম। শরীরের তুলনায় ঘাড় মোটা এমন একজন বলল। মোটা পোশাক পরনে, কোমরে 6 শুটার গুজে রাখা। বসকে মেয়েটির কথা আগেই বলেছিল, কিন্তু এখনো কেন সে আসলো না। যাক, লোকটার কণ্ঠে জানতাম মেয়েটিকে জোর করে নিয়ে যেতে হবে। 2 কদম এগোতেই লোকগুলো মেয়েটির ভয়ে গুটিয়ে গুটিয়ে হয়ে পড়ছিল। পিছনে গেলেও মেয়েটির সারা মুখে আতঙ্কিত ভাব বিরাজমান। চেঁচিয়ে বলল, তোমরাই সবাই কাপুরুষ। তোমাদের বসও একজন নিরীহ মেয়ের সাথে জোর করতে পারছে না তোমাদের। মেয়েটির মুখ পুনরায় কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। মেয়েটি আর কথা বলতে পারল না। সুষমার কেন যেন সুরটা চেনা চেনা লাগে, একটু অন্য রকমের কণ্ঠ। খড়খড় শব্দে হাসলো ঘাড় মোটা লোকটা। হাসি থামিয়ে বলল, যে যখন অবাধ্য হয় তখন তাকে জোর করতেই হয়। হাত বাড়িয়ে মেয়েটা কবজি চেপে ধরল লোকটা। কিন্তু যারা মেরে ছাড়িয়েছিল নিতে চাইল মেয়েটি। অনেক কষ্টে উঠে দাঁড়ালো এবার। বাঁধা হাতখানা গুটিয়ে দ্রুত হাত চালালো। ঘাড় মোটা লোকটা গালে লাগলো। কাত হয়ে পড়ে গেল লোকটা। সেই সুযোগে সুষমা আওয়াজ না করে বেরিয়ে এগিয়ে গেল। এখন ওর উপস্থিতি টের পায়নি কেউ। সুষমা বুড়োর হাতে তৈরি করা স্প্রোখানা হাতে নিয়ে পা টিপে টিপে কাছে গেল। নাকে শাড়ি চেপে স্প্রে করতে সবাই লুটিয়ে পড়ল। রাগে হিংস্রতার সে ঘাড় মোটা হাত আর পেটে ছুরি আঘাত করলো। সুষমা একজনকে আঘাত করলেও পাকতে পারল না। তার হাতের টর্চখানা পড়ে গেছিল একটু দূরেই। সে আলো এসে পড়ল সুষমার মুখে। মেয়েটি সুষমাকে দেখতে উম শব্দ শুরু করলো। সরে এসো বাছা। পুরোটা এগিয়ে নিচু কণ্ঠে নির্দেশ দিল। তুপ্ত লোকের ছাকা খেয়েছেন যেন, সেভাবে থমকে দাঁড়ালো সুষমা। হঠাৎই কুজু বুড়োকে সোজা হয়ে দাঁড়াতে দেখে। বুড়োর হাতে ধরালো অস্ত্র। তার মুখে চাওড়া কোকড়ে বিকৃত হয়ে গেছে। তার কোমরের কাছে চলে গেছে তার ডান হাত। বাম হাতে ধারালো অস্ত্র। বিরক্ত আর ভর্সনা দেখে গেল বুড়ো নীলসে ধূসর চোখে। এই নর্দমার নিকটগুলো কোথাও থেকে উঠে এসেছে। এদেরকে মেরে নিজের হাত নোংরা করো না মেয়ে, আমি দেখে নিচ্ছি। রাগে শিয়াল বুড়োটার
পরপর সবগুলো লোককে অনেকগুলো আঘাত করে ঝাঁপ দিয়ে বুড়োটা হাউমাউ করে সে রক্তের ওপর হামলে পড়ল। যেন এতেই তৃপ্ত সেই বুড়ো, যেন কতদিন ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম বুড়ো। সুষমা মনে পড়ল বুড়োর কথা, রক্ত চাই, রক্ত। সুষমা সেই দৃশ্য সইতে না পেরে অন্যদিকে ফিরে বমি করে দিল ঘেন্নায়। হাতে ছুরি কোমরে গাছেতে গুজে মেয়েটির কাছে গেল। হাতের পায়ের বাঁধন খুলতেই দেখল রিয়া। অন্ধকারে হলেও কাছ থেকে সে রিয়াকে চিনতে পারল। রিয়া টর্চের আলোয় সুষমাকে দেখেছিল। ভেঙে যাওয়ার গলায় রিয়া বলল, ভাবি তুমি এখানে কিভাবে? সুষমা পরিচিত মুখ দেখতেই ঝাপটে ধরল নিজের ননদকে। রিয়া হাউমাউ করে কাঁদছিল। বুড়ো রক্তের নেশায় চেপে বসেছে শরীরে। ভয়ে ছিটিয়ে গেল সুষমা আর রিয়া। এখন বুড়ো যদি তাদেরকেও কিছু করে বসে, খুন চেপে তার মাথায়। শরীরে বিন্দু মাত্র শক্তি না থাকায় সত্ত্বেও দুজন হাত চেপে ধরে দৌড়ে ছুটে চলল। সুষমা জানে না জঙ্গলে কোন মাথায় আছে তারা, কিন্তু যে পথে এসেছে সেই পথ অনুসরণ করেই দৌড়াতে লাগলো। এক পর্যায়ে দৌড়াতে গিয়েও তারা কোনো রকম কিছুর সঙ্গে বাধা পড়ল। পা আটকে যেতেই ধাম করে মুখ ধুবড়ে পড়ল তারা। সুষমা তখন আসার সময় টর্চটা উঠিয়ে নিয়েছিল। টর্চের আলো ফেলতেই ছিটকে সরে গেল দুজনেই। যাওয়ার সময়কার মৃত্যু দেহখানা দেখলো। থরথর করে কাঁপতে থাকা শরীরে তারা আবার দৌড় শুরু করলো। পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করবেন ও গল্পটি শেয়ার করবেন। পরবর্তীর জন্য ভালো ভালো গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি।